যুক্তরাষ্ট্র যে আওয়ামী লীগের যে নিষেধাজ্ঞা জারি রয়েছে, সেই নিষেধাজ্ঞা বিষয়টি প্রত্যাহারের জন্য আমার মনে হয় পল কাপুর হয়তোবা এই ইস্যুটি, এই বিষয়টি বর্তমান সরকারের কাছে উত্থাপন করতে পারেন। এবং সেই জন্য আমি মনে করি তারা হয়তো বা অবশ্যই তাদের এই বাংলাদেশের যে স্থিতিশীলতা, এটার ব্যাপারে তাদের যে নজর থাকবে। ভারত কি আমেরিকাকে প্রেসার করছে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য? আপনি কিভাবে দেখছেন? এটা কি ভারত কি আসলে আমেরিকার মাধ্যমে করানোর কোন সম্ভাবনা দেখতে পাচ্ছেন? আমরা একটা বিষয় জানি, ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু, এবং সেখানে ভারতের প্রেসারেই আওয়ামী লীগকে ফিরানোর মৌলিক কাজটা হয়তোবা পল কাপুর করবেন। গুরুত্বপূর্ণ আলোচনার অংশ হিসাবে ইন্দো প্যাসিফিক জোনে যে পৃথিবীর যে রাজনীতির যে দাবা খেলার জায়গা, সেটার মূল বিষয়টি হলো চায়না। চায়নাকে ঠেকাতে হলে ভারতকে পাশে লাগবে, কারণ ভারত চায়না একজন আরেকজনের ওই জায়গাটায় গুরুত্বপূর্ণ। আমি গুরুত্বপূর্ণ বলছি যে তারা ঐতিহাসিকভাবেই তাদের বর্ডার নিয়ে, দখলদারিত্ব নিয়ে চায়না আমাদের কাশ্মীরের কিছু বিরাট অংশ দখল করে রেখেছে। আবার অরুণাচল প্রদেশকে তাদের প্রদেশ হিসাবে তারা তাদের ম্যাপে দেখায়। এই এই যে একটা ব্যবস্থা, এই যে একটা শত্রুতা, রাজনৈতিক শত্রুতা, সেইটাকে জিয়ে রাখে আমেরিকার সহযোগিতায়। যে আমেরিকা সেখানে চায়নাকে, আমেরিকার মৌলিক যে প্রবলেম পৃথিবীতে, সেটা হলো চাইনিজ অর্থনীতি, চাইনিজ অর্থনৈতিক আগ্রাসন। সেই অর্থনৈতিক আগ্রাসনকে ঠেকাতে হলে বঙ্গোপসাগর এবং এই মালয় প্রণালী, এইটার আমেরিকার প্রভাব থাকতে হবে, এবং সেটাকে রাখতে গেলে চায়নাকে ঠেকাতে হলে সেখানে লাগবে ভারতকে। চায়নাকে ঠেকানোর জন্যই এই কোয়াড তৈরি। চায়নাকে ঠেকানোর জন্য ভারতের যেমন প্রয়োজন চায়নাকে ঠেকানো, আমেরিকার মৌলিক শত্রুই হলো চাইনিজ, মানে আমি বলছি যে ব্যবসায়িক ভাবে তারা যে ইনফ্লুয়েন্স, সেখানে এই ইন্দো প্যাসিফিক জোনে ভারতের কে পাশে না রেখে কোনো কাজই আমেরিকার দ্বারা তেমন সহজ হবে না। ভারতের প্রেসারই পল কাপুর বাংলাদেশ বর্তমান সরকারকে প্রেসার করবে যাতে আওয়ামী লীগকে কার্যক্রম করতে দেওয়া হয়। যেহেতু আমেরিকা থেকেই দক্ষিণ এশিয়ার পররাষ্ট্র সহকারী বিষয়ক মন্ত্রী তিনি এসেছেন, এবং রাজনীতিবিদদের সঙ্গে তার সংলাপের বিষয়টি যেহেতু এজেন্ডায় রয়েছে, কাজেই আমরা ইজিলি বুঝতে পারি যে এখানে ভারতের দুতিয়ালিটা, আমি আগেও বলেছি যে এখন পর্যন্ত আমেরিকা বাংলাদেশকে ভূ রাজনীতিক বিবেচনায় এবং তাদের ভূ রাজনৈতিক বিশ্লেষণে বাংলাদেশকে এখন পর্যন্ত তারা ভারতের চোখেই দেখার চেষ্টা করে। কাজেই ভারতের পরামর্শ তারা গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিবে এবং তারা সেভাবেই অগ্রসর হবে, এটি মোটামুটি নিশ্চিতভাবেই বলা চলে। যেই মুহূর্তে পল কাপুর বাংলাদেশ সফরে যাচ্ছেন, আমরা নিশ্চিতভাবেই বলতে পারি বাংলাদেশের রাজনৈতিক সংঘাত এবং বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক শক্তির সঙ্গে যে বিদ্বেষপূর্ণ সম্পর্ক বর্তমান সরকারের রয়েছে, সেই জায়গাটি নিরসনের ক্ষেত্রে পল কাপুর বিশেষ ভূমিকা তিনি রাখবেন। তবে তিনি ভূমিকা রাখার অর্থ এই নয় যে তার ভূমিকা রাখার ভেতর দিয়ে দ্রুততম সময়ের মধ্যেই বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে একটা পরিবর্তনের হাওয়া বা ঝড় বইতে থাকবে। এটি প্রাথমিক পদক্ষেপ বা সূচনা পর্ব হতে পারে, এবং এর ভিতর দিয়েই স্টেপ বাই স্টেপ আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসার অধিকারটুকু তারা ফিরে পাবে। এই বিষয়টুকু অন্ততপক্ষে আমার কাছে যতগুলো তথ্য রয়েছে বিভিন্ন সূত্রের মতে, সেই জায়গা থেকে আমি বলতে পারি যে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরছে। বাংলাদেশ হচ্ছে ভারতের সব থেকে নিকটতম প্রতিবেশী দেশ। আমরা যদি একটু গভীর পর্যবেক্ষণ করি, শুধুমাত্র গত 16 বছর ধারাবাহিকভাবে ভারতের প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে বাংলাদেশের সঙ্গেই তাদের সবচেয়ে ভালো সম্পর্ক
ছিল এবং উভয় দেশের সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছিল যে ভারত বাংলাদেশের সম্পর্কটা তখনকার সময়ে সবচেয়ে উচ্চ মাত্রায় বন্ধুত্বপূর্ণ সম্পর্কে পরিণত হয়েছিল। কিন্তু গত 18 মাস একটি অন্তর্বর্তী সরকারের আমলে এই সম্পর্কের একটা বিরাট ছন্দপতন হয়েছে এবং অনির্বাচিত সরকারের আমলের বিষয়টি ভারত খুব বেশি আমলে না নিলেও যেহেতু একটি নির্বাচিত সরকার এসেছে, এই সরকারের আমলেও ভারত বাংলাদেশের এই কূটনৈতিক সম্পর্ক, দ্বিপাক্ষিক সম্পর্কের জায়গাটিকে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জায়গায় ধরে রাখতে চায় এবং ভারত সেই জায়গা থেকে উপলব্ধি করে যে সেক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম প্রভাবশালী রাজনৈতিক দল, আমি আবারও বলবো যে যে দলটির নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা, সেই দলটিকে অবশ্যই বাংলাদেশে গণতান্ত্রিক চর্চার সুযোগ সুনিশ্চিত করতে হবে এবং সেক্ষেত্রেই ভারতের যে ইন্টারেস্ট বাংলাদেশের সঙ্গে, সেটি অত্যন্ত বাস্তবসম্মত হবে। কারণ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যদি সহনশীল না হয় এবং গণতান্ত্রিক শক্তি যদি সিমেন্টেড না থাকে এবং আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দল তারা যদি রাজনীতির বৃত্তের বাইরে থাকে, তাহলে ভারত বাংলাদেশের সম্পর্কটা এটি একটি সুনিশ্চিত সুসম্পর্কের জায়গাটা একটা সংশয়ের মধ্যে পড়বে এবং বাংলাদেশে বিচার ব্যবস্থার একটা মানে উল্লেখযোগ্য পরিবর্তন আসছে, যেখানে যারা মিথ্যা মামলার শিকার হয়ে ভুক্তভোগী হিসেবে এতদিন বিচার থেকে বঞ্চিত হয়েছিল, আইনি মোকাবেলা পর্যন্ত করতে পারেনি, আদালতের দরজা পর্যন্ত পা রাখতে পারেনি, তারা এখন আদালতের দ্বারস্থ হয়ে পর্যায়ক্রমে আইনি প্রক্রিয়ার ভেতর দিয়ে তারা তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার পসিবিলিটি এটা তৈরি হবে। এই সফরের পরে এই বিষয়গুলো আরো মানে আমরা আরো জোরালোভাবে হয়তো দেখতে পাবো এবং বাংলাদেশের এই যে মব সন্ত্রাস, আইন শৃঙ্খলা পরিস্থিতির যে চরম অবনতি, সেই জায়গাগুলোতেও একটা ইতিবাচক পরিবর্তনের আভাস আমরা পাচ্ছি এই পল কাপুরের সফরকে ঘিরে। আওয়ামী লীগের সাথে ভারতের একটা ঐতিহাসিক সম্পর্ক রয়েছে সেই স্বাধীনতার 1971-এর সেই স্বাধীনতা সংগ্রামের কাল থেকে। সুতরাং আপনি দেখবেন যখন আওয়ামী লীগ সরকার থাকে, এই আওয়ামী লীগ সরকারের সময় ভারতের যে সীমান্তে, বিশেষ করে সীমান্তে যে সমস্যা থাকে, সেই সীমান্তের সমস্যাটা, বিচ্ছিন্নতাবাদী যে আন্দোলন, সেই আন্দোলন অনেক ক্ষেত্রেই তারা মোকাবেলা করতে সেই শান্তিপূর্ণ অবস্থান থাকে। কারণ হয়তো আপনার বিগত সরকারের সময়, যেটা মানে আওয়ামী লীগ সরকারের ছাড়া অন্য যারা সরকার ছিল, সেই সময় দেখেছেন ভারত অভিযোগ করেছে যে বাংলাদেশের সীমান্ত থেকে উস্কানি দেওয়া হচ্ছে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গ্রুপকে। তো সুতরাং ভারত সবসময় চাবে বাংলাদেশে যাতে রাজনৈতিক অর্থনৈতিক স্থিতিশীলতা, সেই স্থিতিশীলতা বজায় থাকে এবং সেই দৃষ্টিভঙ্গি থেকে আমার মনে হয় ভারত হয়তো অনুরোধ করতে পারে যে পল কাপুরের ভারত সফর, দিল্লি সফরকালে যে এই বিষয়টাকে দেখার জন্য আওয়ামী লীগের এই নিষেধাজ্ঞা কার্যক্রম, আওয়ামী লীগের রাজনৈতিক যে কার্যক্রম নিষেধাজ্ঞা রয়েছে, সেটা প্রত্যাহার করার জন্য। আর আরেকটি বিষয় আপনাকে মনে করে দিতে চাই, আপনিও ছিলেন যে 2024 সালে যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকালে যে হোয়াইট হাউসে যে আলোচনা হয়েছিল মোদী এবং ট্রাম্পের মধ্যে, আপনাদের মনে আছে, আমারও মনে আছে, সেই আলোচনায় আপনি দেখেছেন যে সেই আলোচনার সময় আপনারা যেটা লাইভেও দেখেছেন, আমরাও দেখেছি, আপনার সম্ভবত সেই হোয়াইট হাউসে আমি সেখানে উপস্থিত ছিলাম, রেড রুমে। হ্যাঁ, সেখানে সে যখন এই সাংবাদিকরা এই বাংলাদেশ প্রসঙ্গে কথাটাই, বাংলাদেশ ইস্যুতে যখন প্রশ্ন তুলেছিলেন, তখন আপনার মনে আছে যে ট্রাম্প বলেছিলেন যে মোদীকে ইঙ্গিত করে যে আপনি এই বিষয়টা দেখবেন, আপনার উপরে ছেড়ে দিলাম, সম্ভবত আমি যদি ভুল না বলে থাকি। সুতরাং এই বিষয়টা আমার মনে হয় অবশ্যই আসবে। ভারতের যেহেতু বাংলাদেশের
ভারত বাংলাদেশের বৃহত্তম প্রতিবেশী। সো বাংলাদেশের এই স্থিতিশীলতা, ভারতের স্থিতিশীলতার দিক লক্ষ্য রেখে হয়তো ভারত এই অনুরোধ করতে পারে পল কাপুরকে, বা ভারতের যে রাজনৈতিক নেতৃবৃন্দ হয়তো এই বিষয়টি উত্থাপন করতে পারে, আওয়ামী লীগের এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি। বাংলাদেশে আজকের সন্ধ্যায় মার্কিন যুক্তরাষ্ট্রের অতিরিক্ত বা সহকারী পররাষ্ট্র মন্ত্রী, যিনি যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠতম কর্মকর্তা বলা যায় আমাদের এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের, সেখান থেকে দায়িত্বপ্রাপ্ত ইন্দো প্যাসিফিক জোন তথা সাউথ এশিয়া নিয়ে যিনি কাজ করবেন, সেই সামির পল কাপুর আমাদের বাংলাদেশ নিয়ে ভারত, চায়না, আমেরিকা, এই তিন, আমি ভারতকে অপরাশক্তি হিসেবে বলছি, এই তিন শক্তির মাঝে তিনজনই বাংলাদেশকে নিয়ে আমি বলবো যে একটি আন্তর্জাতিক ফিল্ড হয়ে দাঁড়িয়েছে, যেটাকে রাজনৈতিক খেলার মাঠ বলা যায়। কারণ একদিকে কোয়াডে নেওয়ার চেষ্টা করছে, কোয়াড হলো চায়না বিরোধী একটা জোট, অবশ্যই সেখানে ভারত আছে। আবার ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক শুধু রাজনৈতিক নয়, এটা ভৌগোলিক এবং কালচারালি সংযুক্ত। সেই সাথে আমেরিকার একটা বিরাট গুরুত্বপূর্ণ ইন্টারেস্ট হলো চায়নাকে ঠেকাতে হলে ভারতকে পাশে রাখতে হবে, যার জন্য এই গুরুত্বপূর্ণ খেলায় পাকিস্তানকে এখন আর তেমন গুরুত্ব দেওয়া হচ্ছে না। বাংলাদেশের দীর্ঘকালীন সবচেয়ে সাকসেসফুল একটি সরকার শেখ হাসিনার সরকার, এবং তিনি যে রাজনৈতিক দলের প্রধান, যে রাজনৈতিক দল বাংলাদেশকে স্বাধীন করেছে, সেই রাজনৈতিক দলের সাথে ঐতিহাসিকভাবেই আমেরিকান কোন সরকারের কোন সময়ই দহরম মহরম ছিল না। এই সার্বিক বিষয়টাকে আমি আপনার সামনে তুলে ধরলাম। আপনি যদি এই বিষয়টাকে আজকের প্রেক্ষাপটে, যে আমরা সকলে মিলে বলছি, আমাদের দর্শক শ্রোতারা পর্যন্ত বলছেন যে ভারতের প্রেসার থাকবে পল কাপুরের উপর যাতে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। সেই সাথে আমি আরেকটি কথা আপনাকে জিজ্ঞেস করতে চাই। আওয়ামী লীগের কথা যেরকম বলছি যে স্বাধীনতার থেকে, বাংলাদেশের স্বাধীনতার জন্য তারা দায়ী, মানে আওয়ামী লীগ দায়ী আসলে স্বাধীনতা আনার জন্য বাংলাদেশের, সেই দায়ী দলটাই বাংলাদেশকে রক্ষা করার জন্য আন্দোলন করে। সেই দলটার সাথে আমেরিকা কখনোই তেমন সখ্যতা গড়ে উঠে নাই। বিপরীতে আজকের যিনি প্রধানমন্ত্রী, তিনি স্বেচ্ছা নির্বাসনে 17 বছর থাকাকালীন সময়েও এবং এখনো পর্যন্ত উনি কখনোই ইউনাইটেড স্টেটস বা মার্কিন যুক্তরাষ্ট্রের বিরোধী কোনো শব্দ উচ্চারণ করেননি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পরেও তারা মার্কিন সাম্রাজ্যবাদ শব্দগুলো ব্যবহার করেন তাদের সিনিয়র নেতৃবৃন্দ। আপনি সার্বিক পরিস্থিতিটা কিভাবে ব্যাখ্যা করে আজকের আলোচনার আপনি শেষ করবেন? তার আমাদের 2-3টা বিষয় যদি আমরা ধরি, আপনি বললেন যে কোয়াডের কথাটা বললেন, তাই না? যেখানে চায়না, কোয়াডের কথা বললেন, যেখানে মূলত কোন কোন দেশগুলো, যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া এবং ভারত, সেখানে চায়না নাই, তাই তো? না, চায়না বিরোধী জোট, এটা চায়না নেই। এবং চায়নার সাথে আমেরিকা, এবং চায়না একটা পরাশক্তি, এবং চায়না একটা টার্গেটও। সবাই চায়, কারণ চায়না এমন মহিরুহ হয়ে যাচ্ছে যে আমেরিকার টার্গেট কিন্তু চায়না, আমেরিকার একমাত্র টার্গেট চায়না। হ্যাঁ, এখন আবার আরেকটা দিকে দেখি, আরেকটা জোট আছে, কিন্তু সেই জোটটা হচ্ছে এই দিককার জোট, এই অঞ্চলের জোট, সেটা কি ব্রিক্স। সেই জোটে আবার কে নেই? ইউএস নেই। কারা আছে? ভারত আছে, চায়না আছে, তারপরে রাশিয়া আছে, ব্রাজিল আছে, এই কান্ট্রিগুলো আছে। তারা একটা মুদ্রা অর্থনীতি নিয়ে আরেকটা ব্লক তৈরি করতে চাইছে। তার মানে কি, এই দুটো ব্লকেই একটা কান্ট্রি কমন, সেটা হলো হুইচ কান্ট্রি? দ্যাট ইজ ভারত। তার মানে কি, এখন আমরা আরেকটু ছোট করে ফেলি, আমি দুইটা জায়গায় একটা সাম আপ করলাম, কোয়াড এবং ব্রিক্স, দুইটা দেশেরই কমন যে দেশটা, যেটা দুইটা ব্লকে আছে, সেটা হচ্ছে ভারত। এবং পৃথিবীতে যদি আপনি 4টা শক্তিশালী দেশকে ধরেন, আমেরিকা,
চায়না, রাশিয়া, ভারত। এখন বাংলাদেশ নামক ছোট্ট টাইনি টর্চ একটা রাষ্ট্রের ম্যাক্সিমাম মানে বর্ডার লাইনে কে আছে? ভারত। সেই ভারতের সাথে আমি এবার যেটা যাচ্ছি আমার বাংলাদেশের রাজনীতিবিদদের এবং বাংলাদেশের কিছু অর্বাচীনদের কাছে নিয়ে যেতে চাই আর কি। এটাই আমাদের মূল কথা। এই অর্বাচীনরা আবার যদি কথা বুঝে আর কি। অর্বাচীনদের কথা যেন সাধারণ মানুষ না শোনে। একদম একদম অর্বাচীনদের বোঝানোর মতো সাধ্য আমার আপনার নাই, আমরা যারা বসে আছি। একদম একদম। এই একটা রাষ্ট্র, সে তার নিরাপত্তাটা অবশ্যই নিশ্চিত করবে, এটাই স্বাভাবিক। তার যে নেবারিং কান্ট্রিতে যদি অস্থিরতা বিরাজ করে, এক পাকিস্তানের ওই কাশ্মীর নিয়ে তাদের জেরবার অবস্থা, সুতরাং তারা আমাদের দেশে শান্ত থাকলে তারা শান্ত থাকবে।